অক্টোবর মাস প্রায় শেষের দিকে চলে এসেছে বলে শীতের আমেজটা ধীরে ধীরে জানান দিচ্ছে নিজের উপস্থিতি। বিশেষ করে সকালের আবহাওয়াটায় শীতল প্রভাব লেগেই থাকে। তখন চারপাশে হালকা কুয়াশার একটা আস্তরণ জমে, যেন প্রকৃতি নরম তুলোর চাদর মুড়িয়ে বসে আছে। হৃদিতার শরীরটা ইদানিং ভালো যায় না, মাঝে মধ্যেই দুর্বল লাগে, মাথা ঝিমঝিম করে। কিন্তু সে এসবের কিছুই আহাদকে বুঝতে দেয় না। যদি কোনোভাবে আহাদ টের পেয়ে যায়, তাহলে তাজমহল দেখার স্বপ্ন মুহূর্তেই গোল্লায় যাবে। অথচ তার কতদিনের ইচ্ছা খুব কাছ থেকে তাজমহল দেখবে। এই ইচ্ছেটুকু পূরণ করতেই আহাদ হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করে 7 দিনের ছুটি নিয়েছে। এই 7 দিনে তারা ভারতের কয়েকটা বিশেষ জায়গা ঘুরবে। যদিও আহাদ এর আগে বহুবার ভারতে গেছে, তাজমহলও দেখেছে, তবু এবার যাওয়াটা একেবারেই আলাদা। কারণ এবার সে যাচ্ছে হৃদিতার ইচ্ছা পূরণ করতে। তারা অবশ্য একা যাচ্ছে না, আদনান আর আহিয়াও সাথে যাচ্ছে। এটাও হৃদিতার বায়না। ইদানিং হৃদিতা প্রায় সব কিছু নিয়েই বায়না ধরে, আর সেটা না শুনলে কখনো হুট করে রেগে যায়, আবার কখনো গাল ফুলিয়ে পটকা মাছের মতো বসে থাকে। এই দুটো কোনোটারই আহাদ সহ্য করতে পারে না, তাই শেষমেশ প্রেয়সীর কাছে হার মেনে নেয়। বেলা 3টায় তাদের ফ্লাইট। সব ব্যাগপত্র নামিয়ে আহাদ দেখল হৃদিতাই এখনও নামেনি। সে গলা উঁচু করে ডাকল, রিদি, নিচে আসো। রিদি। এই তো। দ্বিতীয়বার ডাকার আগে হৃদিতা হাজির, চোখে মুখে এক ঝলক উচ্ছ্বাস। সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা বেরিয়ে গেল। আদনান আর আহিয়া আগেই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছে। আহাদ হৃদিতাকে নিয়ে অন্য একটা রাস্তা ধরল। সেটা বুঝতে পেরে হৃদিতা প্রশ্ন করল, এদিকে কোথায় যাচ্ছেন? আহাদ আর চোখে তাকালো হৃদিতার দিকে। মেয়েটাকে সে ইদানিং ঠিকমতো সময় দিতে পারছে না, কাজের চাপ অনেক বেড়েছে। অথচ আশ্চর্যের বিষয়, এটা নিয়ে হৃদিতার কোনো অভিযোগ নেই। আহাদ মাঝে মাঝে চায় সে অভিমান করুক, অভিযোগ করুক, কিন্তু হয় ঠিক উল্টো। সামান্য কিছু হলেই গাল ফুলিয়ে চুপ করে বসে থাকে। কি হলো, কি ভাবছেন? হৃদিতা আবার জিজ্ঞেস করল। আহাদ সামান্য হাসল, কিছু বলল না। তখনই চোখে পড়ল তার শাহিনকে, তার পাশে নীলা। হৃদিতার চোখ চকচক করে উঠল। সে আহাদের দিকে তাকিয়ে প্রশ্ন করল, নীলাও যাবে আমাদের সাথে? হুম। সত্যি? না। হৃদিতার মুখটা মুহূর্তেই চুপসে গেল। মিনমিন করে বলল, আপনি তো কেবলই বলেন যাবে। তাহলে আবার জিজ্ঞেস করছে কেন? হৃদিতা চুপ করে গেল। আহাদ তার মনোভাবটা বুঝে মাথা ঠান্ডা করে বলল, ওদের মাঝখানে প্রাচীর ভাঙতুলে একান্ত সময় কাটানো জরুরি। তাছাড়া নীলাও একটু খুশি হবে, তাই ভাবলাম ওদেরকেও নিয়ে যায়। হৃদিতা মৃদু হেসে বলল, আপনি এত ভালো কেন? বেশি ভালো? না, একটু একটু। আহাদের ঠোঁট কামড়ে হাসল। নীলা আর শাহিন গাড়িতে উঠে বসল, তবে দুজনেই নীরব। তাদের গাড়ি সোজা এয়ারপোর্টের দিকে রওনা হলো। সেখানে আদনান আর আহিয়া অপেক্ষা করছিল। দীর্ঘ জার্নি শেষে রাত 8টার দিকে সবাই ভারতে পৌঁছালো। দ্য ওয়েবয় আমার ভিলাস হোটেলে আগে থেকে রুম বুক করা ছিল। 202 নম্বর রুমে আদনান আর আহিয়া, 203 নম্বর রুমে শাহিন আর নীলা। আলাদা আলাদা ফ্লোরে রুম নিয়েছে। ভীষণ ক্লান্তির কারণে সবাই যে যার রুমে চলে গেল। হৃদিতা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বারান্দার দিকে তাকাতেই তার চোখ পড়ে আহাদের। সে ফোনে কথা বলছে। কপালের ভাঁজ দেখে বোঝা যায় কাজের কথা। হৃদিতা ধীরে ধীরে পা ফেলে হঠাৎই পিছন থেকে তাকে জড়িয়ে ধরে, বুকের সাথে পিঠ ঠেসে রায়, নরম করে তার পিঠে নাক ঘষে নেয়। আহাদ কথার মাঝেই হালকা হেসে ওঠে, কল কেটে ঘুরে দাঁড়ায়, কপালে কপাল ঠেকায়, নাক ঘষে আলতো গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে? উষ্ণতা প্রয়োজন? হৃদিতা চোখ নামিয়ে মৃদু গলায় বলল, উহুম, আপনাকে প্রয়োজন। আহাদের ঠোঁটে খেলাচ্ছল্লে হাসি। আচ্ছা, কিন্তু কে জানি বলে আমি খারাপ। হৃদিতা মুখ তুলে তাকায়, চোখে দুষ্টমি আর আদরে ভরা চাহনি। বেশি না তো, একটু একটু খারাপ, আবার একটু একটু ভালো। আহাদ ভ্রু কুঁচকে ভান করে, এটা কেমন কথা? এটা আহাদ রাজা প্রেয়সীর কথা। বেশ কথা শিখেছেন দেখছে। শিক্ষক আপনি নিজেই। আহাদ এবার ভালো করে তাকায় তার দিকে। সাদা চুড়িদারে প্রেয়সীকে আজ অদ্ভুত রকম স্নিগ্ধ লাগছে, যেন সকালবেলার আলোয় ধোয়া কোনো পরী। সে হঠাৎ করেই নিজের বুকের মধ্যে টেনে নেয় হৃদিতাকে। ভীষণ আলস্যে নিজের সাথে মিশিয়ে ডাকে,
বৃদি, হুম। আমার একটা ব্যাঙের বাচ্চা লাগবে। হৃদিতা মাথা তুলে তাকায়, চোখ বড় বড় করে বলে, আমাকে কেন বলছেন? কি আশ্চর্য, ব্যাঙের মাকে বলবো না তো কাকে বলবো? আমি মোটেও ব্যাং না, ব্যাং আপনি। আহাদ হেসে শব্দ করে ওঠে। হৃদিতা তার কথার মানে স্পষ্টই বুঝেছে, তবুও কিছু বলল না, শুধু চোখ নামিয়ে মিটিমিটি করে হাসে। আহাদ তার মাথাটা নিজের বুকে শক্ত করে চেপে গভীরভাবে নিঃশ্বাস টেনে বুকে ভরে নেয় হৃদিতার চেনা সুভাষ। নীলা রুমে ঢুকে একটু অস্বস্তিতে বোধ করল, ঠোঁট কামড়ে রুমের মাঝখানে দাঁড়িয়ে রইল। শাহিন সেটা বুঝতে পারল, ফ্রেশ হয়ে একটা বালিশ নিয়ে বলল, আমি বারান্দায় থাকবো, তুমি নিশ্চিন্তে এখানে থাকতে পারো। নীলা কিছু বলল না, সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। শাহিনও দ্রুত বারান্দায় চলে গেল। দুজনের মাঝখানের বোঝাপড়ার প্রাচীর এখনও অটুট। এই 1 মাসে কেউই কারোর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি। দুজনেই নিজের ভেতর গুটিয়ে আছে। শাহিন ভারী ঢাস নিয়ে আকাশের দিকে তাকালো। আকাশটা ঘুটঘুটে অন্ধকার, একদম তার ভিতরের মতো। মুহূর্তেই মনে পড়ে গেল পেছনের ঘটনাগুলো। সেদিনের পর আনিকার বাবাকে কত বোঝানোর চেষ্টা করেছে সে। এমনকি তার মা পর্যন্ত আনিকার বাসায় গিয়েছিল প্রস্তাব নিয়ে। আনিকাও অনেক কান্নাকাটি করেছে, কিন্তু তার বাবার একটাই শর্ত, আহাদের সঙ্গ ছাড়তে হবে, রাজনীতি ছেড়ে স্বাভাবিক জীবন যাপন করতে হবে। তিনি তার একমাত্র মেয়েকে ঝুঁকির মধ্যে ফেলতে চান না। এই শর্ত শাহিনের পক্ষে মানা সম্ভব হয়নি। আহাদ নিজেও বলেছিল তার সঙ্গ ছাড়তে, কিন্তু শাহিন নড়েনি। সে জীবন দেবে, তবুও আহাদের সঙ্গ ছাড়বে না। যে মানুষটা তাকে আর তার মাকে নতুন জীবন দিয়েছে, তাকে মাঝপথে ছেড়ে যাওয়া সম্ভব নয়। একদিন হঠাৎ জানতে পারে আনিকারা খুলনায় চলে যাচ্ছে, তার বাবার বদলি হয়েছে। সেদিন শাহিন প্রায় আনিকার পায়ে ধরা বাকি ছিল শাহিনের, কিন্তু আনিকার একটাই কথা, বাবা মাকে কষ্ট দিয়ে সে যেতে পারবে না। আনিকারা চলে যাওয়ার পর শাহিন পুরোপুরি ভেঙে পড়ে, যেটা আহাদের সহ্য হয়নি। অন্যদিকে নীলাও নিঃসঙ্গতায় ভুগছিল। আহাদ ভেবেছিল দুজন নিঃস্ব মানুষ যদি একই সুতোয় বাঁধা পড়ে, তাহলে হয়তো একে অপরের পরিপূরক হবে। সেই ভাবনা থেকেই দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। আজ 1 মাস হতে চলছে, অথচ তাদের সম্পর্কের এক বিন্দুও পরিবর্তন আসেনি। শাহিন ঘাড় ঘুরিয়ে তাকালো। নীলা গুটিসুটি হয়ে শুয়ে আছে। বাড়িতে তারা মায়ের অগোচরে আলাদা ঘরে থাকে, কিন্তু এখানে সে সুযোগ নেই। শিরশিরে ঠান্ডা অনুভূতি হতেই দ্বিধা ভুলে শাহিন ভেতরে ঢুকে পড়ল। তাতেই নীলা অস্বস্তিতে উঠে বসল। আসলে বাইরে ঠান্ডা লাগছিল তাই। শাহিন অজুহাত দিল। নীলা চোখ নামিয়ে রেখে বলল, আপনি চাইলে বেড শেয়ার করতে পারেন। শাহিন চমকে তাকালো। নীলা দ্রুত যুক্ত করল, না মানে এখানে তো আর অপশন নেই, আপনি একপাশে থাকলেই হবে, আমার সমস্যা নেই। শাহিন কিছুক্ষণ চুপ থেকে একপাশে শুয়ে পড়ল। নীলাও পিঠ ফিরিয়ে অন্য পাশে শুয়ে পড়ল। তার চোখ ছলছল করছে। এই 1 মাসে কিছু না পেলেও শাহিনের মায়ের ভালোবাসা পেয়েছে। নিজের মেয়ে নেই বলে মমতাজ বেগম নীলাকে চোখে হারান। আসার সময় তার কাছে একটাই আবদার করেছিলেন, নাতি নাতনির মুখ দেখতে চান। তখন নীলা চুপ ছিল। এখন ভাবছে এই কথা শাহিনকে বলবে কিভাবে, কিংবা সে নিজেই বা এই আবদার পূরণ কিভাবে করবে। আকাশে হালকা নীলচে আভা, বাতাসে সকালের শীতল ছোঁয়া। সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়ল তাজমহল দেখার উদ্দেশ্যে। আহাদের জোড়াজুড়িতেই এত ভোরে বের হওয়া। তার দাবি, ভোরবেলার তাজমহল নাকি সবচেয়ে স্নিগ্ধ, সবচেয়ে শান্ত লাগে। আহিয়া অবশ্য সেই স্নিগ্ধতার কোনো কিছুই টের পাচ্ছে না। তার চোখ আধবোধা, ঘুমে ঠুলুঠুলু করতে করতে হাঁটছে। ঠিকমতো ভারসাম্য রাখতে পারছে না। আদনান এক পাশ থেকে তার হাত ধরে রেখেছে, যেন কোনোভাবে হোঁচট খেয়ে পড়ে না যায়। তারই ঠিক পিছনে হাঁটছে আহাদ আর হৃদিতা। এই দৃশ্যটা চোখে পড়তেই আহাদ গলা উঁচু করে চেঁচিয়ে উঠল, আহি, তোর কি শরীর খারাপ? অন্য সারা নিয়ে হাঁটছিস কেন? এদিকে আয়। আহিয়ার ঘুম একেবারে উধাও হয়ে গেল। আদনান মুখে একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে এখানে এসেও শান্তি নেই। সে কি কোনোদিন শান্তিতে একটু রোমান্স করতে পারবে না? হৃদিতা ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ কনুই দিয়ে আহাদের পেটে গুঁতো দিয়ে ফিসফিস করে বলল, ওরা ওদের মতো ঘুরুক না, আপনি এমন কেন করছেন? আহাদ ভ্রু কুঁচকে তাকালো। কেমন করেছে? গ্রামের হিটলার ফুপু শাশুড়িদের মতো করছেন। কি? আমি হিটলার ফুপু শাশুড়ি?
হৃদিতা নির্বিকার ভাবে বলল, এর থেকেও বেশি হিটলারি করেন। আপনার শিরায় শিরায় হিটলারি। হৃদি, আমি রেগে যাচ্ছি কিন্তু। পারেন তো খালি এই রাগটাই দেখাতে। নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে বেড়ান সারাক্ষণ। এটাই কয়েকদিনের জন্য বাংলাদেশে রেখে আসলে কি হতো? হৃদি, এবার সত্যিকারে আহাদের কণ্ঠে রাগের আভাস। হৃদিতা ঠোঁট কামড়ে চুপ করে গেল। না হলে রাগ কোন তুঙ্গে উঠবে সেটার কোনো ঠিক নেই। আদনান দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, তোর ভাইয়ের মতো এমন হিংসুটে মানুষ আমি জীবনে দুটো দেখিনি। আমি আমার বউ নিয়ে হাঁটছি, তাতে ওর এত জ্বালা কেন? নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনা ওর। আহিয়া আর চোখে তাকালো আদনানের দিকে, ঠোঁটে চাপা হাসি। আপনি কি কম হিংসুটে? আপনারা দুজনে এক গোয়ালের গরু। কোন দিক দিয়ে গরু মনে হয় আমাকে? এটা তো কথার কথা। তাই বলে গরু? আপনার কি গায়ে লেগেছে? আহি, ঠিক আছে, ধরা বেলাই। কি এটাও পছন্দ হয়নি? কি সরি আদনান ভাই, সরি, আর বলবো না। কি আবার বলা? আহিয়া মুখ ফসকে আদনান ভাই বলে ফেলেছে, যার কারণে আদনানের রাগ বেড়ে গেল। আহিয়া কথার মোড় ঘোরাতে বলল, দেখুন ওই ছেলেটা কত সুন্দর। আহিয়া হেসে এক দৌড় লাগালো। আদনান ক্ষিপ্ত হয়ে তার পিছু নিল। অন্যদিকে শাহিন আর নীলা পাশাপাশি হাঁটলেও দুজনের মন দুই প্রান্তে। কেউ কারোর দিকে চোখ তোলে না। মাঝখানে অদৃশ্য নীরবতা আর অস্বস্তির দেয়াল। আহাদ জানে নীলার ভেতরে কি চলছে, জানে শাহিনের নীরবতার মানে। তবু সে কখনোই এসব নিয়ে হৃদিতার সঙ্গে আলোচনা করেনি, আর করবেও না। সে চায় না হৃদিতার মনে কোনো সন্দেহের আঁচড় পড়ুক, চায় না তাদের সম্পর্কের কোথাও এক ফোঁটাও ফাটল ধরুক। তাজমহলের স্নিগ্ধ সৌন্দর্য দেখতে শত মানুষ ভিড় করেছে, অথচ এখানে সবার গল্প আলাদা, সবার যুদ্ধ আলাদা। কেউ হাসছে, কেউ নীরব, কেউ নিজের ভেতরেই লড়ছে। তাজমহল ছাড়াও আরও কিছু জায়গায় ঘুরে হোটেলে ফিরতে ফিরতে রাত নামল। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে। রাত 12টা পেরোলেই 22 অক্টোবর, আহাদের জন্মদিন। বাংলাদেশ থেকে হৃদিতা পরিকল্পনা করেছিল আহাদের জন্মদিনেই সে সুখবরটা দিবে। আহিয়া শুরু থেকেই সব জানে, নীলা আজ জেনেছে। অথচ তার মুখে কোনো হাহাকার নেই, কোনো আক্ষেপ নেই, বরং অদ্ভুত এক শান্তি ছড়িয়ে পড়েছে বুকের ভেতর। নিজের ভাঙ্গা জীবনটার ফাঁকে অন্য কারো জীবনে নতুন প্রাণ আসছে, এই অনুভূতিটা তাকে ভারী শান্ত করে দিচ্ছে। সবাই তো এখানে অচেনা, পরিবেশটা ভিন্ন, তবু আহাদের অগোচরে যতটুকু পারা যায় 3 জন মিলে আয়োজন করেছে। সব গুছানো শেষে আহিয়া আদনানকে কল দিল। আদনান পুরো পরিকল্পনা জানে, আগেই বলে রাখা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আহাদ রুমে ঢুকে সব অন্ধকার। স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ পড়ল। লাইট অন করতেই পরিবেশ ভিন্ন। সামনে দাঁড়িয়ে আছে তার প্রেয়সী, লাল শাড়িতে মোড়ানো, যেন আগুনের মতো উজ্জ্বল। চারদিকে লাল গোলাপ, বেলুনে ভরা রুম। টেবিলের ওপর কেক, ক্যান্ডেলগুলো ছোট ছোট আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে। হৃদিতা এসে তার গলার কণ্ঠমণিতে একটা নরম চুমু খেয়ে জড়িয়ে ধরল। আহাদ একটু বিচলিত হয়ে হাসল। কি ব্যাপার হৃদি রানী, হঠাৎ এত ভালোবাসা, কাহিনী কি? হৃদিতা অদ্ভুত কোমল কণ্ঠে বলল, আপনার জন্য ভালোবাসাটা আমার হঠাৎ হঠাৎই আসে মন্ত্রীমশাই, কি করব বলুন? সবসময় কিভাবে আসবে, শিখিয়ে দেব? আহাদের গলায় দুষ্টমি। না না, হৃদিতা মাথা নাড়ল। আহাদের চারপাশে চোখ বুলিয়ে বলল, এসবের কারণটা জানতে পারি? হৃদিতা মাথা তুলে তার গাঢ় বাদামি চোখে চোখ রাখল। সেই চোখে আজ গভীরতা, আবেগ আর একরাশ ভালোবাসা। শুভ জন্মদিন মন্ত্রীমশাই। আপনার প্রতিটা জন্মদিন আমাকে নিয়ে শুভ হোক। আমি এইভাবে সারাটা জীবন আপনার রাগের কারণ হতে চাই। আপনি যতদিন বিদ্যমান, আমার অস্তিত্ব ততদিন বর্তমান। আপনাকে ভীষণ ভালোবাসি। আপনার কল্পনা ছাপিয়ে তার চেয়েও বহুগুণ বেশি ভালোবাসি। আহাদ কয়েক মুহূর্ত নিশ্চল দাঁড়িয়ে রইল। আজ তার জন্মদিন, সে তো ভুলেই গিয়েছিল। সেই ছোটবেলায় এসব করেছে, বড় হওয়ার পর এসব তার জীবনে আর গুরুত্ব পায়নি। অথচ আজ তার প্রেয়সী সবটাকে আবারও জীবন্ত করে তুলছে। এসব কখন করলে, কিভাবে? সারপ্রাইজ! পছন্দ হয়েছে আপনার? আহাদ তাকে টেনে নিয়ে গ্রীবায় মুখ গুজে দিল। খুব। আপনার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। হৃদিতার কণ্ঠে চাপা কাঁপন। সেটা কি? হৃদিতা নিজেকে ছাড়িয়ে তাকে টেনে বসালো, হাতে তুলে দিল একটা লাল বক্স।
এটা আপনার উপহার। কি এটা? খুলেই দেখুন। কেমন অজানা অনুভূতি ঘিরে ধরলো তাকে। বক্সটা খুলতে গিয়েই খেয়াল করলো তার হাত কাঁপছে। কেন কাঁপছে সে নিজেও জানে না। কম্পিত হাতে বক্স খুলতেই চোখে পড়ল আলট্রাসোনোগ্রাফির কাগজ, তার পাশে রাখা 2 জোড়া ছোট্ট বাচ্চার জুতো। আহাদ বোবা হয়ে গেল। বাদামি চোখ দুটো অশ্রুতে টলমল করে উঠল। সে চোখের ইশারায় জিজ্ঞেস করল, এটা এটা কি সত্যি? রিদিতা মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। আহাদের গলা শুকিয়ে আসছে, নিঃশ্বাস আটকে আসছে, বিশ্বাস করতে পারছে না। রিদিতা তার উরুতে বসে খসখসে গালে হাত রেখে ফিসফিস করে বলল, আপনি ব্যাঙের বাচ্চা চেয়েছিলেন না? আপনার 2টো বাচ্চা আসছে। আপনি বাবা হতে যাচ্ছেন মন্ত্রীমশাই। আহাদ তখনও বোবার মতো বসে। আমি বাবা হব? নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছে না। রিদিতা দ্বিধায় পড়ে গেল। আপনি খুশি হননি? এইবার আহাদের টনক নড়ল। ধীরে ধীরে তার হাত রাখলো রিদিতার উদরে, যেন নিজের অস্তিত্ব ছুঁয়ে দেখতে চাইছে। এক মুহূর্ত পর হঠাৎ সে ফেটে পড়ল। আমি বাবা হব? আমি সত্যিই বাবা হব? আমি আমি এখন আমাকে বলতেছি। না না, আগে বাবাকে বলি। তুহিন তুহিন বদমাইশ আমাকে বাচ্চা এনে ঘোটা দিয়েছিল, অপমান করেছে আমাকে। আগে ওকে বলি আমি বাবা হব। আল্লাহ, আমি বাবা হব। রিদি জানো, আমি সত্যিই বাবা হব। আহাদ ঘরের মধ্যে পাগলের মতো পায়চারি করছে। কখনো মাকে কল দিচ্ছে, কখনো বাবাকে। তার এই উচ্ছ্বাসে রিদিতার চোখ ভিজে ওঠে। তখনই আহাদ তার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে পড়ে। তার হাতে, গালে, ললাটে, গ্রীবায় অজস্র ছোট ছোট চুমু ছড়িয়ে দেয়। আমি বাবা হব জানো, আমি একসাথে 2 সন্তানের বাবা হব। হ্যাঁ। রিদিতা হাসে পাগলামো দেখে। সে রিদিতার গালে হাত রেখে বলে উঠল, তুমি জানো, এটা আমার জীবনের বেস্ট সারপ্রাইজ ছিল। আমার সেরা জন্মদিন এটা, সেরা। আমি অবশেষে বাবা হব। আমার 2টো ছানা হবে, ছোট ছোট গুলু গুলু বেবি হবে, তাই না? তহিন বাচ্চাটাকে মুখে ঝামা ঘষে দিব। হঠাৎ উদ্বিগ্ন হয়ে আহাদ আবার বলল, কিন্তু তুমি আগে এটা বলে না কেন? হ্যাঁ, এর জন্য তোমার শরীর খারাপ ছিল, এখনো খারাপ লাগছে, তাই না? আমি এখন আদনানকে ডেকে আনছি। রিদিতা তার হাত চেপে ধরে বলে, কি করছেন আপনি? শান্ত হন। ঠিক আছি আমি। আমি কিভাবে শান্ত হব? কিভাবে? রিদিতা হেসে উঠল তার গালে হাত রেখে। এক মুহূর্ত তাকিয়ে থাকে আহাদ প্রেয়সীর কোমল চোখে। এরপর হঠাৎ তাকে বুকে চেপে ধরে কেঁদে ওঠে। কান্নার তোড়ে তার কাঁধ দুলছে। রিদিতাও নাক টানছে। কোথায় জন্মদিন, কোথায় সারপ্রাইজ, সব মিলিয়ে মুহূর্তটা ডুবে গেছে ঘন আবেগের ধোঁয়ায়। এক অদ্ভুত আনন্দে ভরে উঠেছে আহাদ রিদিতার রুমটা। বাতাসের মধ্যে উচ্ছ্বাস টের পাওয়া যাচ্ছে। আজ আহাদের জন্মদিন, আর এই বিশেষ দিনেই জানতে পেরেছে সে বাবা হতে যাচ্ছে, তাও একসাথে 2 সন্তানের। আনন্দের এমন দ্বিগুণ সুখ যে মানুষকে পাগল করে দিতে পারে, আহাদ তার জীবন্ত উদাহরণ। ততক্ষণে রুম জুড়ে জড়ো হয়েছে আদনান, আহিয়া, শাহিন, নীলা। সবাই একসাথে এই মুহূর্তটা উপভোগ করছে। আহাদ রাজা আনন্দে পুরোপুরি উন্মাদ হয়ে উঠেছে। এই তো কিছুক্ষণ আগেই গভীর রাতে সে তুহিনকে ফোন করে বসেছে, যেন বিজয়ের ঘোষণা দিচ্ছে। তুই না বলছিলে আমার বয়স হয়ে গেছে, অথচ এখনো বাপ হতে পারেনি? এখন দেখ, একসাথে 2 সন্তানের বাপ হচ্ছে আমি। কণ্ঠ এমন গর্ব, এমন আত্মতৃপ্তি, যেন জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা সে জিতে ফেলেছে। অভ্যাস থেকে তুহিন ঠোঁট বাঁকিয়ে হালকা ঠাট্টা সুরে বলল, তুই সবে 2টা আন্ডাকান্ডার বাপ হবি, আর আমি অলরেডি 3টার বাপ। এক মুহূর্তে আহাদের চোখে রাগের ঝিলিক দেখা দিল। সে গম্ভীর স্বরে বলল, তুই বেআইনি কাজ করেছিস, তোর তো জেলে থাকার কথা। বাংলাদেশে ফিরে আমি তোর নামে মামলা করব। এমন কথা শুনে ঘরে উপস্থিত সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল আহাদের দিকে। কেউ বুঝতে পারছে না সে মজা করছে নাকি সত্যি সিরিয়াস। তুহিন অবাক হয়ে পাল্টা প্রশ্ন করল, কেন আমি জেলে যাব কেন? কি অপরাধ করেছি আমি? আহাদ একেবারে আইন জ্ঞানের ভঙ্গিতে উত্তর দিল, বাংলাদেশ পরিবার পরিকল্পনার ক্ষেত্রে বলা হয়েছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আর তুই নিয়ম লঙ্ঘন করেছিস, 3টা আন্ডাকন্ডা জন্ম দিয়েছিস। এটা এক ধরনের ক্রাইম। আমি আম্মাকে বলে তোর নামে মামলা ঠুকে দেব। এইবার আর কেউ নিজেকে ধরে রাখতে পারল না। সবাই একসাথে হতবাক হয়ে তাকিয়ে আছে। আদনান ঠোঁটের কোণে তাচ্ছিলর হাসি টেনে বিড়বিড় করে বলে উঠল, তবুও নিজের দুর্বলতা স্বীকার করবে না, জন্মগত ঘাটতিটা। কিন্তু কথাটা আহাদের কানে চলে গেছে। সে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো আদনানের দিকে।
আদনান সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসে সিঁড়ি দ্বারা সোজা করে নিল। রিদিতা নিজের কমল হাত দিয়ে আহাদের শক্ত হাতে থাকা মুঠোটা চেপে ধরল। চোখের ইশারায় বোঝালো শান্ত হতে। অদ্ভুত ব্যাপার, এই সামান্য ইঙ্গিতেই আহাদের ভেতরে ঝড় থেমে গেল। সে গভীর শ্বাস নিয়ে তুহিনকে বলল, প্রস্তুত থাকিস, দেশে ফিরে তোর ব্যবস্থা করব। এখন ফোন রাখ। বলেই কল কেটে দিল। আহিয়া ছুটে এসে রিদিতাকে জড়িয়ে ধরল, চোখে মুখে খাঁটি আনন্দ। আউ, আমি গুলুমুলু বেবিদের ফুপি হব। কি যে খুশি লাগছে আমার রেডি, বলে বোঝাতে পারবো না। রিদিতা লাজুক হেসে মাথা নিচু করল, গালে নতুন উজ্জ্বলতা ফুটে উঠেছে। আদনান দূর থেকে তাকিয়ে রইল আহিয়ার সেই উচ্ছ্বাসের দিকে। কিছু একটা ভেবে সে নিচের ঠোঁট কামড়ে হেসে ফেলল, একটা রহস্যময় হাসি। কর্নারের সোফায় নীরবে বসে আছে নীলা, তার দৃষ্টি স্থির হয়ে আছে আহাদের উপর। বাবা হওয়ার খুশিতে যেন সে সম্পূর্ণ বদলে গেছে। উঠতে বসতে রিদিতার দিকেই তার কড়া নজর। এমন এক মানুষ যাকে ভাষায় ব্যাখ্যা করা যায় না। নীলা খুব ক্ষীণ করে হাসল। এই মুহূর্তটা তো তারও হতে পারত। এই আনন্দ, এই উচ্ছ্বাস কেমন কুয়াশার মতো ধোয়াটে লাগছে, কিন্তু আশ্চর্যজনকভাবে যন্ত্রণাটা যতটা হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি শান্তি অনুভব করছে সে। মনের ভেতর একা একা বিড়বিড় করল, আপনার এই খুশিটা, এই মুহূর্তের আনন্দটা আমি দেখতে পেরেছি, এটাই আমার চরম সৌভাগ্য। আপনাকে না পাওয়ার আক্ষেপ আমার আজীবন থাকবে, কিন্তু তবুও আমার কোনো অভিযোগ নেই আপনার প্রতি। আমি সুখী হই বা না হই, আমি চাই আপনারা সারা জীবন এমনই সুখী থাকুন। আপনাদের জীবনটায় সবসময় সুখ বিরাজ করুক, এটাই আমার চাওয়া। একটা ভারী অস্বস্তিকর নিঃশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। তারপর দৃষ্টি গেল শাহিনের দিকে। সে আহাদের সাথে কথা বলছে ঠিকই, কিন্তু মুখের সেই উজ্জ্বল হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। নীলার মনে পড়ে গেল শাশুড়ির সেই আদুরে আবদারের কথা। আসার সময় মমতাজ বেগম নীলার হাত ধরে বলেছিলেন, আমি জানি তোমাদের বিয়েটা কিভাবে হয়েছে, তবুও মা, জীবন তো কারো জন্য থেমে থাকে না। বয়স হয়েছে আমার, শরীরে অনেক অসুখ বাসা বেঁধেছে। হায়াত মাওয়াতের তো কোনো নিশ্চয়তা নেই, কবে হায়াত শেষ হবে কে জানে। ছেলেটার একটা পূর্ণ জীবন দেখে যেতে পারলে অন্তর শান্তি পেত। একটা নাতি নাতনির মুখ দেখলে শান্তিতে মরতে পারতাম। নীলার বুকটা হু হু করে উঠল। কি অদ্ভুত এক সম্পর্কের বেড়াজালে সে আটকে আছে। শাহিনের সাথে হ্যাঁ না বলে কথা বলতেও তাকে ভাবতে হয়। সেখানে সন্তান চাওয়ার কথা সে কল্পনাই বা করবে কিভাবে, যেখানে শাহিন এখনও আনিকার স্মৃতিতে প্রতিদিন ছটফট করে। নীলাকে এভাবে শাহিনের দিকে পলকহীন তাকিয়ে থাকতে দেখে আহাদ হালকা করে হাসল। মনে মনে ভাবল, হয়তো নীলার মন এখন বিভ্রান্ত, আর সে তো এটাই চেয়েছিল, নীলা তাকে ভুলে নতুন অনুভূতির দিকে এগিয়ে যাক। এখন মনে হচ্ছে সেই সময়টা আর দূরে নয়। আদনান সবে ফ্রেশ হয়ে বেরিয়েছে। সারাদিনের ধকল শরীর জুড়ে জমে আছে, মাথাটা ভার লাগছে, পেশিগুলো টানটান। এই মুহূর্তে যদি একটু আরাম করে শুতে পারত তাহলে হয়তো ভেতরের অস্থিরতাটা কিছুটা কমতো। মুখ মুছতে মুছতে সে আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নায় নিজের দিকে তাকিয়ে খানিক থমকে গেল। ফর্সা মুখে হালকা দাড়ি, গোফের রেখা স্পষ্ট হয়ে উঠেছে। বেশ কয়েকদিন ক্লিন করা হয়নি, সেটাই চোখে পড়ছে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সে। তখনই চোখের কোণে অন্য একটা উপস্থিতি টের পেল। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল আহিয়া সোফার ওপর পা তুলে বসে আছে, দুই হাঁটু ভাঁজ করা, হাত দুটো হাঁটুর ওপর রেখে সে একদৃষ্টিতে তাকিয়ে আছে আদনানের দিকে। আদনানের ভ্রু দুটো কুঁচকে গেল। তোয়ালেটা চেয়ারের ওপর ছুঁড়ে ফেলে এগিয়ে গেল আহিয়ার দিকে। কপালে আলতো করে একটা টোকা দিল, একটু দুষ্টমির সুরে বলল, এই জন্য কিভাবে কি দেখছিস? কি দেখছিস? আমার তো লজ্জা করছে। বলেই হেসে উঠল আদনান। কিন্তু আহিয়ার মুখের দিকে তাকিয়ে বুঝল সে হাসির মুডে নেই। ছোটের ভেতরটা কামড়ে ধরে আছে, একটু আর চোখে তাকিয়ে আছে। মুখে অদ্ভুত এক জেদ আর অভিমান একসাথে ভর করেছে। আদনানের হাসি এবার মিলিয়ে গেল, ভেতরে হালকা চিন্তার ঢেউ। সে দ্রুত তার পাশে বসে পড়ল, কণ্ঠ নরম করে জিজ্ঞেস করল, কি হয়েছে আহি? তুই ঠিক আছিস তো? একটু থেমে আবার বলল, শরীর খারাপ লাগছে? বলতে বলতে কপালে হাত রাখল, কিন্তু দেখল তাপমাত্রা স্বাভাবিকই। তবু অস্বস্তি কাটল না আদনানের। চোখে চোখ রেখে বলল, কি হয়েছে? কি ভাবছিস আমাকে বল। আহিয়া ঠোঁট ফুলিয়ে ফেলল,
কিছুক্ষণ পর সাহস জুগিয়ে বলেই ফেলল। আমিও বেবি চাই। এক মুহূর্তের জন্য আদনান স্থির হয়ে গেল। কথাটা বুঝতে তার কয়েক সেকেন্ড লাগলো। চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল সে। আহিয়া এবার পুরো শরীর ঘুরিয়ে তার দিকে মুখ করল। আগের চেয়ে একটু জোর দিয়ে বলল, আমিও একটা বেবি চাই, আমারও বেবি লাগবে। বেবি দিয়ে তুই কি করবি? আহিয়া চোখ বড় বড় করে তাকালো। মানুষ বেবি দিয়ে কি করে? এত কিছু আমি জানি না, আগে তুই বড় হ, তারপর এসব নিয়ে ভাবা যাবে। আহিয়া সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল। আমি ছোট। আদনান মাথা নেড়ে বলল, ছোট না তো কি, দিনে 4 কদম হাঁটলে 3 কদমে উষ্টা খেয়ে পড়ে যাস। আগে নিজেকে সামলাতে শিখ, বেবি টেবির কথা পরে হবে। এই কথায় আহিয়া চোখ দুটো জ্বলে উঠল। কণ্ঠে অভিমান মিশিয়ে বলল, আপনি এমন কেন আদনান ভাই? আমি ভেবেছিলাম আপনি খুশি হবেন এই কথা শুনে। মুহূর্তেই আদনানের মুখের রং বদলে গেল। ফর্সা মুখটা হালকা লাল টকটকা হয়ে উঠল। সে একটু ঝুঁকে আহিয়ার মুখের কাছে এসে বলল। প্রথমত আদনান ভাই বলতে আমি বারণ করেছিলাম। একটু থেমে আরও গম্ভীর স্বরে বলল, দ্বিতীয়ত তুই এখনো ছোট, তোর শরীর এখনো এত বড় দায়িত্ব নেওয়ার মতো তৈরি হয়নি। আমি তোকে নিয়ে কোনো ঝুঁকি নেব না। আহিয়া ঠোঁটে ঠোঁট চেপে তাকিয়ে রইল কিছুক্ষণ। এবার তর্জনী দিয়ে আদনানের বুক ঠেলে সরিয়ে দিল। নিজে উঠে গিয়ে বিছানায় শুয়ে চাদর টেনে মুড়ি দিল। কণ্ঠ উঁচু করে বলল, আপনি সোফায় থাকবেন, খবরদার আমার কাছে আসবেন না। একটু থেমে আবারও যোগ করল, আমি তো এখনো ছোট, যেদিন বুঝবেন আমি বড় হয়েছি সেদিন আসবেন। আদনান ঠোঁট কামড়ে হেসে ফেলল। আহিয়ার এই অভিমান স্বভাবের ব্যাপারে সে অবগত। ছোটবেলা থেকেই রাগ অভিমান করলে এভাবেই চাদরের নিচে লুকিয়ে পড়ে। অবশ্য এক ঘুম দিলেই আবার সব ভুলে যায়। আদনান ধীরে এসে পিছন থেকে আহিয়ার কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল। কানের কাছে মুখ নিয়ে কণ্ঠ নিচু করে বলল, আমি বলেছি বাবুর আম্মু হওয়ার মতো বড় হুঁশনি। একটু থেমে মুচকি হেসে যোগ করল, কিন্তু বাবুর আব্বুকে সামলানোর মতো বড় তো হয়েছিস। আহিয়া চাদরের ভেতর থেকেই বলল। দূরে থাকেন। আদনান আরও কাছে ঘেঁষে এলো। ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলল, সম্ভব না। কেন সম্ভব না? আদনানের কণ্ঠ এবার আরও নরম, আরও গভীর। কারণ তুমি আমার অস্তিত্বে মিশে আছো, আলাদা হওয়া সম্ভব না। আহিয়া সরে যেতে চাইল কিন্তু পারল না। আদনান তাকে ছাড়ল না, বরং পুরোপুরি আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরল, যেন এই আলিঙ্গনেই সব অভিমান গলে যাবে। সন্ধ্যা নামলেই ঢাকার চিপাচাপা অলিগলিগুলো ধীরে ধীরে রূপ বদলাতে শুরু করে। দিনের আলোয় যেসব গলি নিরীহ মনে হয়, রাত নামার সঙ্গে সঙ্গে সেগুলোই ভয়ঙ্কর হয়ে ওঠে। সন্ত্রাসীদের উৎপাত বেড়ে যায় আর সাধারণ মানুষের কোলাহল কমে আসে। কামারপট্টির এমনই এক সরু গলিতে ঢুকল শামীম পোদ্দার। গলির ভেতরেই আছে বড়সড় একটা চাপাতি আর সুরির কারখানা। সাদা লুঙ্গির এক কোণ ধরে মুখ ভর্তি পান চিবুতে চিবুতে ঢুকে ভেতরে যায়। বাইরে থেকে দেখলে মনে হবে এটা স্রেফ কামারের দোকান, কিন্তু আসলে এটা কোনো কারখানা না, এটা চাঁদাবাজি আর চোরাচালানের একটা শক্ত ঘাঁটি। শামীম পোদ্দার ভেতরে ঢুকে মুখে থাকা পানের চিপটি ফেলে চারপাশে একবার তাকালো। এরপর এগিয়ে গিয়ে একগাল হাসি হেসে বলল, আরে আরে আরে, এটা আমি কি দেখতাছি? মাতাব্বর গরিবের রাস্তা নাই, হঠাৎ ঠ্যাং মারালেন কি মনে কইরা? খলিল মাতব্বর মাঝখানে রাখা একটা কাঠের চেয়ারে এক পায়ের ওপর আরেক পা তুলে বসে আছে। গম্ভীর মুখে তাকিয়ে আছে সামনে। তার পাশে দাঁড়িয়ে আছে তার কয়েকজন বিশ্বস্ত লোক। শামীম পোদ্দারের কালু নামে এক চেলা এগিয়ে এসে বলল, ওস্তাদ, আমনের লাইগা খেও আধা ঘন্টা বইয়া হয়েছি। শামীম পোদ্দার পান মাখা ঠোঁট মুছে বলল, খালি বয়া রাখলে হইব, চা কফির ব্যবস্থা করান লাগবো না? আমি কি হেইডা কইয়া দিমু খাতিরদারি কেমনে করতে হইব? কালু ছেলেটা মাথা নিচু করে বলল, আমি তো আনতেই চাইছিলাম মিয়া, হেও মানা করছে। পোদ্দারের চোখ লাল হয়ে উঠল। কিছু বলতে যাবে এমন সময় খলিল মাতব্বর হাত তুলে থামিয়ে দিল। পা নামিয়ে সোজা হয়ে বসল সে। গলা এবার ভারী আর কড়া। আমি এখানে চা কফি খাইতে আসিনি। একটু থেমে ফের বলল, আমি তোর জন্য একটা অফার নিয়ে আসছি। শামীম পোদ্দার একটু অবাক হলো। তারপর নিজেও একটা চেয়ার টেনে সামনে বসে পড়ল। শরীর সামনের দিকে ঝুঁকিয়ে আগ্রহ নিয়ে বলল, অফার আমার লাইগা? খলিল মাতব্বর নিলিপ্ত গলায় বলল, হ্যাঁ, চাইলে আমি অন্যভাবেও কাজটা ম্যানেজ করতে পারতাম।
আমি শুনলাম আহাত রাজার সাথে তোরও ঝামেলা চলছে, তাই ভাবলাম আগে তোরেই অফারটা দিই। পোদ্দারের চোখে কৌতূহল জ্বলে উঠল। কি করতে চান? খলিল মাতব্বরের মুখ শক্ত হয়ে গেল, গলায় জমে থাকা রাগ এবার বেরিয়ে এলো। ধ্বংস। আমি আহাত রাজাকে ধ্বংস করতে চাই। আমার অপমানের প্রতিটা হিসাব আমি আদায় করব। ওর তেজ আমি মাটির সাথে মিশিয়ে দিতে চাই। আমার কাছ দিয়া কিতা চান? আমি চাই কাজটা তুই কর। এই কথা শুনে শামীম হঠাৎ উঠে দাঁড়ালো, মুখ শক্ত করে বলল, পারুম না, আমি এই কাম করতে পারুম না। আমি আহাদ রাজারে কথা দিছি ওর সাথে টেক্কা নেমু না, সেই কথার বরখেলাপি আমি করুম না। খলিল মাতব্বর ঠোঁট বাঁকিয়ে হাসল, কিন্তু হাসিটা ভয়ঙ্কর এক হাসি ছিল। সে নিজের চকচকে টাক মাথায় হাত বুলিয়ে বলল, কিচেন দেখলে এক থালায় খেতে বসে অন্য থালায় চিকেন দেখলে থালা বদলানো মানুষের মুখে এইসব কথা শোভা পায় না পোদ্দার। একটু থেমে ধীরে ধীরে যোগ করল, তুই কাজটা করে দিলে কারওয়ান বাজার আবার তোর দখলে আসবে, একবার ভেবে দেখ। শামীম পোদ্দার চুপ করে গেল। নিজের লোভের কথা ভাবল, ক্ষমতা, এলাকা, টাকা সব একসাথে ফিরে পাওয়ার সুযোগ। একটু সময় নিয়ে গম্ভীর গলায় বলল, কি করতে আইব? মাতব্বর এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে তখন হিংস্র প্রতিশোধের আগুন। টেবিলের ওপর এক বান্ডিল 1000 টাকার নোট রেখে বলল, আপাতত এটাই রাখ, বাকিটা সময় মতন জানবি। একটু থেমে কণ্ঠ আরও ভয়ঙ্কর করে যোগ করল, কিন্তু যদি কোনো চালাকি করার চেষ্টা করিস তাহলে কাকপক্ষেও তোর হদিশ পাবে না, মাথায় রাখিস কথাটা। এই কথা বলেই হনহন করে বেরিয়ে গেল খলিল মাতব্বর। ঘরে নেমে এলো নীরবতা। শামীম পোদ্দার ধীরে ধীরে টেবিল থেকে টাকার বান্ডিলটা তুলে ওজন মাপার মতো করে নেড়েছড়ে দেখল। তারপর নাকের কাছে নিয়ে গিয়ে গন্ধ শুকতেই পান খাওয়া মুখে একগাল হাসি ফুটে উঠল। পাশে দাঁড়ানো কালুর দিকে তাকিয়ে বলল, বুঝলি রে কালু, এই কাগজের গন্ধ নেশারেও হার মানায়, একবার ধরলে সহজে ছাড়ে না। কালু বলে উঠল। এ তো সাতকা এইটাতে। দুজনেই উচ্চস্বরে হেসে উঠল, খুব বিশ্রী হাসি, যেখানে কোনো মনুষ্যত্বের লেশ নেই।